ফিলিস্তিনি এই মেয়েটাকে ইসরায়েলি সেনাবাহিনী বন্দী করে নিয়ে যায়। তার অপরাধ হলো সে একজন হামাস যোদ্ধাকে সাহায্য করেছে। এর জন্য তাকে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই জেলের মধ্যেই তার একটা পুত্র সন্তানের জন্ম হয়। কিভাবে এই পুত্র সন্তানই 8টা বছর জেলের মধ্যেই কাটিয়ে দেয়, সেই সব গল্প আপনাদের সঙ্গে এক্সপ্লেন করতে চলেছি। যদিও গল্পটায় ফিলিস্তিনিদের উপর হয়ে যাওয়া নির্মমতার অল্প একটু ছাপ রয়েছে, কিন্তু বাস্তবতা তো খুবই ভয়ঙ্কর। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন সরাসরি গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই এক ঘন কালো অন্ধকার রাত এবং সেই সাথে ঝুম বৃষ্টি। ইসরায়েলি সৈন্যরা কিছু অসহায় সাধারণ ফিলিস্তিনিকে গ্রেফতার করে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। সেই ফিলিস্তিনিদের মাঝে একটি মেয়ে ছিল যার নাম লেখা। সে ছিল একজন স্কুল শিক্ষিকা। আজকের এই গল্পটা লেখার জীবনের দুর্বিষহ দিনগুলোকে নিয়ে। তাকে ঠিক কতটা অত্যাচার করেছিল ইসরায়েলি সৈন্যরা, কি হয়েছিল তার সদ্য জন্ম নেওয়া বাচ্চাটার সাথে, তার সবকিছুই জানতে পারবো আজকের এই মুভিতে। মূলত লেখাকে আটক করা হয়েছে এই কারণে সে একজন হামাস আহত যোদ্ধাকে তার গাড়িতে লিফট দিয়েছিল। ইসরায়েলি এক অফিসার বারবার এই যোদ্ধা সম্পর্কে লেখার কাছে জানতে চাইছিল, কিন্তু সে তার পরিচয় সম্পর্কে অবগত ছিল না। ফলে তাকে জেলে আটকে রাখা হয়। এই কারাগারে লেখা 735 নম্বর অপরাধী। জেলার তাকে একটা কম্বল ও খাবারের পাত্র দেয়। সেগুলো হাতে নিয়ে লেখা যখন হাঁটতে থাকে, চারপাশে কেবল আর্তনাদ আর চিৎকারের আওয়াজ পাওয়া যায়। তাকে যে কক্ষে নিয়ে যাওয়া হয় সেখানে কেউই ফিলিস্তিনি ছিল না। এখানে আমরা এক মোটা করে মহিলাকে দেখতে পাই যার নাম ছিল রিচেল। এরপর দেখি একজন চিকন মহিলা, নেত্রীর মতো দেখতে, তার নাম ছিল সুলামি। সুলামি সিগারেট খাচ্ছিল। সে লেখাকে দেখে ফিলিস্তিনি বলে তিরস্কার করতে থাকে। তখন রিচেল তাকে সরিয়ে নিয়ে যায়, কারণ সে নিজেই লেখার জন্য অন্য কোনো শাস্তির ব্যবস্থা করতে চাইছিল। ওই কক্ষের প্রায় সবাই খুবই বদমেজাজি ছিল। রাতে তারা সবাই মিলে নেশা করত। লেখা সারা রাত কক্ষের এক কোনায় চুপটি করে বসে কাটিয়ে দেয়। ভোরে যখন বন্দীদের বের করা হচ্ছিল, লেখা তখন পুলিশ অফিসারদের বারবার অনুরোধ করতে থাকে যেন তার স্বামীর সঙ্গে একটিবার কথা বলার সুযোগ করে দেওয়া হয়। লেখার রুমে থাকা বাকি বন্দীরা এই অবস্থা দেখে ভীষণ হাসাহাসি করছিল। তার এই দুর্দশা দেখে এক আসামি এগিয়ে এসে বলে, ওরা এমনই, তোমাকে তোমার স্বামীর সঙ্গে যোগাযোগ করতে দেবে না, ওদেরকে তোমায় কোনোভাবে সাহায্য করতে হবে, তখনই ওরা তোমার কথা শুনবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লেখাকে মহিলা পুলিশ অফিসারের কাছে নিয়ে আসা হয়। সে লেখাকে বলে, তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে তোমার স্বামীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেব। এই জেলে কিছু মেয়ে আছে যারা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করে এবং তোমাকে খুঁজে বের করতে হবে কে কে এই কাজে জড়িত। এর পরের দিন আমরা লেখার স্বামী ফরিদকে দেখতে পাই। তাকে ডাকা হয়েছে লেখার সঙ্গে দেখা করার জন্য। ফরিদ লেখাকে বলে, তুমি ওদেরকে বলবে হামাসের ওই যোদ্ধার সঙ্গে তোমার পূর্ব পরিচয় নেই এবং সে তোমাকে ভয় দেখিয়ে গাড়িতে উঠিয়েছে। কিন্তু লেখা এই কথার প্রতিবাদ করে এবং বলে হামাসের ওই যোদ্ধা তাকে কোনো রকমের ভয় দেখায়নি, বরং সে নিজেই তাকে সাহায্য করতে চেয়েছে। ফরিদ বলে, তোমার নিজেকে নির্দোষ প্রমাণিত করতে হলে মিথ্যা বলতেই হবে। এই বলে ফরিদ লেখার কাছ থেকে বিদায় নেয়। যখন লেখা নিজের কক্ষে ফিরে আসে, তখন ছোট্ট একটা বিষয় নিয়ে লেখা এবং সুলাইমের মধ্যে অনেক ঝগড়া বেঁধে যায়, যা হাতাহাতির পর্যায়ে চলে যায়। সেই সময় এক মহিলা পুলিশ অফিসার এসে তাদের ঝগড়া থামায়। রিচেল তাকে বলে, এই ফিলিস্তিনি মেয়েটির সঙ্গে যোদ্ধাদের যোগাযোগ আছে, তারা চিঠি বিনিময় করে। এটা শুনে ওই অফিসার অনেক রেগে যায়। সে তাকে এক অন্ধকার বদ্ধ ঘরে আটকে রাখে। লেখা অন্ধকারে প্রচণ্ড ভয় পায়। সে কান্না করতে করতে বমি করে দেয়। তার এই অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে চেক আপ করে জানায় সে প্রেগনেন্ট। এটা শুনে ইসরায়েলি পুলিশ অফিসার বলে, জেলে বাচ্চা জন্ম দেওয়া যাবে না, কিন্তু ডক্টর বলে এখন আর অ্যাবর্শন করানো সম্ভব না। এরপর লেখাকে একটা নতুন কক্ষে পাঠানো হয়, যেখানে সবাই ফিলিস্তিনি মহিলা ছিল। তারা অত্যন্ত ভালো লোক ছিল। তারা সবাই লেখাকে সাদরে গ্রহণ করে, কিন্তু লেখা তখনও ভয়ের মধ্যেই ছিল। এর মধ্যে রিহান নামের একটি মেয়ে এগিয়ে আসে এবং লেখার হাতের জিনিসগুলো নিয়ে নেয়। লেখাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর সেখানে জামিলা নামের আরও একজন মহিলা ছিল। তারপর আমরা দেখি এক মহিলাকে যার একটি হাত কাটা ছিল। তার নাম সানা। সে লেবাননের বাসিন্দা হলেও ফিলিস্তিনিদের মুক্তির জন্য লড়াই করছে। সে এই জেলে প্রায় 15 বছর ধরে বন্দী। সানা একটু রেগে ছিল, কারণ সে লেখাকে জেলারের রুমে যেতে দেখেছে। সে লেখাকে কিছু জিজ্ঞাসা করতে গেলে রিহান তাকে থামিয়ে দেয়। রিহান লেখাকে তার থাকার জায়গা দেখিয়ে দেয়। একটু পরই সে ঘুমিয়ে যায়। পরের দিন দুপুরে সব বাসিন্দাদের খাবার দেওয়া হয়, কিন্তু লেখা তেমন কিছুই খেতে পারে না। সে তার ঘরে চলে আসে। সে দেখে তার ঘরে অন্যান্য বন্ধুরা ছোট ছোট কাগজে চিঠি লিখছিল। তারা মূলত তাদের পরিবারের কাছে সেগুলো পাঠাতো। লেখা শুয়ে শুয়ে সবার কর্মকাণ্ড লক্ষ্য করছিল। দিনের বেলা তারা সবাই ইসরায়েলি সেনাদের জন্য পোশাক তৈরি করত, কিন্তু সানার একটা হাত না থাকায় তাকে এই কাজ করতে হতো না। এদিকে লেখাকে জেলার আবারও ডেকে নেয়। সে তাকে অ্যাবর্শন করার জন্য জোর করতে থাকে। লেখা তাকে জানায় তার স্বামীর অনুমতি ছাড়া একা এই সিদ্ধান্ত নিতে পারবে না। তখন জেলার তার স্বামীকে ফোন করে কথা বলার জন্য। লেখা তাকে মা হওয়ার সুসংবাদটি দেয়, কিন্তু ফরিদ এতে কোনো কথা বলে না। সে একদম নিশ্চুপ থাকে। লেখা হ্যালো হ্যালো করতেই থাকে,
কিন্তু ওপাশ থেকে কোনো রকমের জবাব আসে না। জেলার ফোনটি নিয়ে নেয় আর লেখাকে ভাবার জন্য সময় দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখি একজন ইসরায়েলি পুলিশ অফিসার লেখার ঘরে সার্চ করছিল, কারণ তাদের সন্দেহ ছিল যে তারা কোনো না কোনোভাবে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ করে। আসলে এই খবরটা লেখাই তাদেরকে দিয়েছিল এবং এজন্যই সে তার স্বামীকে কল করার সুযোগ পেয়েছে। পুলিশ অফিসার সবকিছু খুঁজতে থাকে এবং জামিলার বেডের নিচে কিছু চিঠি খুঁজে পায়। জামিলাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু জামিলা কোনো কথারই জবাব দেয় না। অতঃপর আরও কয়েকজন এসে জামিলাকে টানতে টানতে রিমান্ডের উদ্দেশ্যে নিয়ে যায়। এদিকে শানা এই সব কিছুর জন্যই লেখাকে দোষারোপ করতে থাকে। সে লেখাকে মারতে যায়, কিন্তু বাকি সবাই তাকে থামায়। তারা বলে সে প্রেগনেন্ট। লেখার হাতে কাচের টুকরো ছিল। শানার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাত বাজেভাবে কেটে যায়। এরপর লেখাকে আবারও জেলের হাসপাতাল নিয়ে আসা হয়। সেখানে তার আয়মান নামের একটা ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়। সে লেখাকে বলে কোনো কিছুর প্রয়োজন হলে তাকে ডাকতে। এরপর লেখা দেখতে পায় আরও কিছু নিরীহ ফিলিস্তিনিদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। ওদিকে জামিলাকেও রিমান্ড থেকে ছাড়া হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই দুপুরবেলা সবাই খাবার খাচ্ছিল। রেচেল নামের সেই মোটা মহিলা ফিলিস্তিনিদের নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করতে থাকে, এমনকি শানার গায়ে খাবার ছুঁড়ে মারে। শানাও তখন রেগে যায়। দুই পক্ষের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর কয়েকজন পুলিশ এসে তাদের দ্বন্দ্ব বন্ধ করে, কিন্তু পুলিশও কেবল শানাকেই সব কিছুর জন্য দায়ী করতে থাকে। পরের দিন লেখাকে আদালতে নিয়ে আসা হয়। সেই সঙ্গে সেই হামাস যোদ্ধা ছেলেটিকে উপস্থিত করা হয়। বিচারক লেখাকে জিজ্ঞাসা করে সে তাকে চিনতে পারছে কিনা। ছেলেটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে ভাবতে থাকে নিশ্চয়ই এই যোদ্ধাকে তার দেশের জন্য প্রয়োজন। ছেলেটিকে বাঁচাতে সে মিথ্যা বলে। সে বলে যে এই ছেলেটাকে চিনতে পারে না। এই সাক্ষ্যের উপর ভিত্তি করে তাকে 8 বছরের সাজা দেওয়া হয়। এরপর দেখা যায় জেলের আসামিদের সঙ্গে তাদের পরিবারের লোকজন দেখা করতে আসছে। তাদের মধ্যে ফরিদও ছিল। সে লেখাকে বলে ইসরায়েলিরা তাদের বাড়ি ধ্বংস করে দিয়েছে, তাই সে পালিয়ে মিশরে চলে যাবে এবং নতুন একটা জীবন শুরু করবে। ফরিদ লেখাকে বলে বাচ্চাটি নষ্ট করে ফেলতে। এতে লেখা রেগে গিয়ে বলে তার ও তার সন্তানের বিষয়ে তাকে চিন্তা করতে হবে না। লেখা ফরিদের নতুন জীবনের জন্য শুভকামনা জানায়। এদিকে একদিন জামিলা অনেকগুলো চিঠি নিয়ে দৌড়ে আসে। এগুলো ছিল তাদের পরিবারের পক্ষ থেকে পাঠানো চিঠি। লেখার কাছেও একটা চিঠি এসেছে যা তার স্কুল পড়ুয়া বাচ্চারা পাঠিয়েছে। সেই সাথে একটা ছবিও পাঠিয়েছে। কারাগারের মাঝে লেখার আরও একটা দিন কেটে যায়। সে সবার সাথে বেশ মানিয়ে নিয়েছে। শানা মাঝে মাঝে বিপ্লবী বই পড়ে শোনায়। তার কথা সবাই মুগ্ধ হয়ে শোনে। তার বই পড়া শেষ হলে জামিলা গান গায়। ঠিক সেই সময় লেখার প্রসব যন্ত্রণা শুরু হয়। তাকে জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে প্রসব যন্ত্রণায় তীব্র চিৎকার করতে শুরু করে। একসময় সব যন্ত্রণার অবসান ঘটিয়ে তার ছেলে এই অন্ধকার কারাগারে জন্ম নিলেও মা তার নাম রাখে নূর। লেখার বাচ্চাকে দেখে অন্যান্য আসামিরা তিরস্কার করলেও লেখার কক্ষে থাকা সবাই তাকে খুবই পছন্দ করত। ছোট্ট সুন্দর নূরকে পেয়ে সবাই ভীষণ খুশি। পরের দিন লেখার মা আসে তার সঙ্গে দেখা করতে। সে নাতিকে দেখে খুবই খুশি হয়। সে নাতির জন্য কিছু গরম কাপড় ও খেলনা নিয়ে আসে, কিন্তু সেগুলো তাকে রাখতে দেওয়া হয় না। মা তাকে বলে ফরিদকে খবর দেওয়া হয়েছে, কিন্তু মনে হয় না সে তার ছেলেকে দেখতে আসবে। নূর কারাগারের মধ্যেই বড় হতে থাকে। তাকে সবাই আদর করে বড় করছে। এভাবেই দিনের পর দিন কেটে যায়। আজকে নূরের 2 বছর পূর্ণ হয়। একটা রুটির উপরে মোমবাতি জ্বালিয়ে তারা জন্মদিন উদযাপন করতে থাকে। নূরও বেশ উপভোগ করে। সে ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দেয়। সবাই তাকে হাতের তৈরি জিনিসপত্র উপহার দেয় আর সবাই গান গাইতে শুরু করে এবং এভাবেই নূরের জন্মদিন পালন করা হয়। একদিন সবাই খাবার খাচ্ছিল আর টিভিতে দেখানো হয় ইসরায়েলিরা আবারও ফিলিস্তিনিদের উপরে গণহত্যা শুরু করেছে। শানা এই সংবাদ দেখে খুবই রেগে যায়। তখন ইসরায়েলি বন্দীরা ফিলিস্তিনিদের উপরে উপহাস করতে শুরু করে আর কয়েকজন শানাকে মারতে শুরু করে। এরপর সেখানে পুলিশ চলে আসে আর তাদেরকে থামিয়ে দেয়। শানাকে তারা নিয়ে চলে আসে আর বলে এই গণহত্যার প্রতিবাদ তারা করবে। তারা এইখানে অনশন শুরু করবে আর ইসরায়েলিদের জন্য খাবারও রান্না করবে না। একদিন তাদের কাছে কেউ খবর এনে দেয় যে শানার পরিবারের বাকি সদস্যদেরকে ইসরায়েলিরা মেরে ফেলেছে। শানা তখন প্রচুর কান্না করতে থাকে। তারা সবাই এই হত্যার জন্য সরব হয়ে ওঠে। এইসব দেখে জেলার প্রতিটি ফিলিস্তিনি মহিলাকে আলাদা আলাদা কক্ষে রাখার নির্দেশ দেয়। যখন লেখা এবং তার সন্তানকে টেনে হিঁচড়ে অন্য ঘরে নিয়ে যায় তখন নূর খুবই ভয় পেয়ে যায়। সে প্রচুর কান্না করতে থাকে। লেখা তাকে ছোট ছোট খেলনা দিয়ে শান্ত করে। জেলার লেখার সঙ্গে দেখা করতে আসে এবং বলে তোমার ছেলের 2 বছর হয়ে গেছে, এখন আর তাকে জেলে রাখা সম্ভব হবে না। লেখা তার বাচ্চার জন্য আন্দোলন ছেড়ে দেয়, কারণ নূরকে তো খেতে দিতে হবে। লেখা কাজে ফিরে যায়। অনেকদিন পর ফরিদ এসেছে লেখার সঙ্গে দেখা করার জন্য। লেখা বলে তুমি কেন এখানে এসেছ? 2 বছরে তো কোনো খোঁজখবর নাওনি। ফরিদ বলে সে নূরকে নিয়ে যেতে এসেছে। লেখা তার সন্তানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সে নূরকে ঘরের দেয়ালে কিছু একটা এঁকে বোঝাচ্ছিল। আসলে লেখা বুঝে গিয়েছিল খুব শীঘ্রই তার ছেলেকে তার থেকে দূরে নিয়ে যাওয়া হবে, তাই সে তার ছেলেকে বাইরের পৃথিবীর সম্পর্কে বোঝাচ্ছিল। দেখতে দেখতে সেই দিন চলে আসে। জেলার তার সঙ্গে কয়েকজন অফিসার নিয়ে নূরকে নিয়ে যায়। নূর তখন অনেক চিৎকার করতে থাকে আর লেখাও তার ছেলেকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়।
লেখা নূরের একটা জামা আগলে ধরে কান্না করতে থাকে। এভাবেই লেখার দিন কাটতে থাকে এই বন্দি দশায়। এর কয়েকদিন পর তারা সবাই মিলে প্রস্তুতি নেয় এক আন্দোলন করবে। জেলার কিছু বুঝতে না পেরে সবাইকে একটা খালি জায়গায় আনে। তখন হামলা চালায় ইসরায়েলি সৈন্যবাহিনী। তাদের মাঝে একজন গুলি ছোড়ে, আর গুলিটি এসে লাগে জামিলার বুকে। সে মাটিতে পড়ে যায় এবং সেখানে মৃত্যুবরণ করে। জামিলার বোন তাকে ধরে কান্না করতে থাকে। বর্বর ইসরায়েলি সৈন্য এসে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। লেখা একদম বাকরুদ্ধ হয়ে যায় এসব দেখে। এরপর ফিলিস্তিনি মহিলাদেরকে একটা ঘরে আটকে রাখা হয়। ইসরায়েলি সৈন্যরা কারাগারেও হামলা চালায়। বিদ্রোহীদের দমাতে তারা গ্যাস ছুড়তে আরম্ভ করে। গ্যাসের প্রভাবে অনেক ফিলিস্তিনি অচেতন হয়ে পড়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লেখা হাসপাতালে শুয়ে আছে। তার মুখে রয়েছে অক্সিজেন মাস্ক। তখন আয়মান নামের সেই ছেলেটা আবারও তার কাছে আসে এবং একটা ছোট্ট কাগজের টুকরো তার হাতে দিয়ে দেয়। সেখানে লেখা ছিল, হামাস 6 জন ইসরায়েলিকে বন্দী করেছে। তাদের মুক্তির বিনিময়ে তোমাদের মাঝ থেকে কয়েকজনকে মুক্ত করা হবে। লেখা তখন একটু হেসে ওঠে। পরের দিন যাদের মুক্তি দেওয়া হবে সেই সব বন্দীদের নাম ঘোষণা করা হয়। সানার নামও সেখানে ছিল, কিন্তু লেখার নাম সেই লিস্টে ছিল না, অর্থাৎ সে মুক্তি পাবে না। এরপর সানা এসে তাদের সবার থেকে বিদায় নেয়, আর কারাগারের বদ্ধ ঘরে লেখার দিন কাটতে থাকে। সে নতুন বন্দীদেরকে সানার মতো বিপ্লবী বই পড়ে শোনায়। লেখার মুক্তির দিনও আস্তে আস্তে এগিয়ে আসে। অবশেষে সেই দিনটি চলে আসে। লেখার কারাগারে 3000 রাত পূর্ণ হয়েছে। আজকে লেখার মুক্তির দিন। সে প্রাণ ভরে স্বাধীনতার নিঃশ্বাস নেয়। দূর থেকে দৌড়ে আসে নূর। লেখাও তার সন্তানকে জড়িয়ে ধরে। ছোট্ট নূর এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। লেখা বহুদিন পর তার সন্তানকে কাছে পেয়েছে। মা ছেলের এই বিরল দৃশ্যের মাধ্যমেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি খুবই সুন্দর, কিন্তু বাস্তবতা খুবই ভয়ঙ্কর। বর্তমানের অবস্থা তো আপনারা সবাই জানেন। সেখানে ছোট ছোট বাচ্চারা কতটা দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। আমরা সেই সব বাচ্চাদের জন্য দোয়া আর আশীর্বাদ ছাড়া কিছুই করতে পারবো না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে তিনি ফিলিস্তিনিদেরকে রক্ষা করুন। সেই সঙ্গে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ফিলিস্তিনিদের পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।